ওনার রাষ্ট্রপতি হওয়ার মতো কোনো ধরনের যোগ্যতাই ছিল না, নৈতিক বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, কোনো দিক থেকেই এই যোগ্যতাটা ওনার ছিল না। তবুকে ওনার কর্মকাণ্ড সম্বন্ধে আমরা জানি, কিন্তু অনেক সময় হয় কি যেটা মেনে নিতে হয়, সেখানে যদি রাষ্ট্রপতিকে সেই সময় অপসারণ করা হতো, দেশের ভিতরে একটা মানে সাংবিধানিক যে ধারাবাহিকতা, যে কর্মকাণ্ড যেভাবে চলবে, সেটার একটা তো হজবরল অবস্থার সৃষ্টি হতো। এই কথা চিন্তা করে বাংলাদেশের সকল বেশিরভাগ রাজনীতিবিদরাই তারা চিন্তা করছেন না, উনি থাকুক, নির্বাচন হওয়ার পরে তো অটোমেটিক্যালি উনাকে অন্য একজন রাষ্ট্রপতি হবে, বিষয়ে তো আর কোনো সন্দেহ নাই। এই জিনিসটা আর কি এইভাবে মেনে নেওয়া হয়েছে। এখন এই ছবির বিষয়টা যে ওনার ছবি নামায় ফেললেই বা কি, আর উঠে রাখলেই বা কি, ওনার তো ছবি মনে করেন এখানে অনেক গভর্নমেন্ট অনেক সময় আপনার ভুল করে কি, এটা কোনো একটা লিখিত নাকি অর্ডার কোনটা দেয় নাই। আর যে পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল এমবেসিতে ছবি নামিয়ে ফেলো। সাধারণত এই কাজ, আর ছবি থাকবে, কি সাইজের ছবি থাকবে, কোন কালারের থাকবে, সকল অফিসে কিভাবে, যে প্রোটোকল সেটা তো ক্যাবিনেট ডিভিশনের কাজ, এবং ক্যাবিনেট ডিভিশন সেইভাবে আপনার একটা মানে প্রজ্ঞাপন জারি করে, সেটা সকল মন্ত্রণালয়, ডিভিশন এবং অন্যান্য সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক থাকে। এখন এই যদি ছবি নামায় ফেলে সারা মানে সকল অফিস থেকে, আমার তাতে কোনো আপত্তি নাই। আমি মনে করি যে নো পোর্ট্রেইট প্রিন্সিপালটাই ভালো। এই যে একটা ছবি, একজনের ছবি উঠাবেন, আরেকজনের ছবি নামাবেন, তারপরে আপনার এটা পূজার মতো একটা বিষয় হয়, ছবির সাইজ কি হবে, এগুলি নানাবিধ মানে কথা হয়, এটা হয়। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের এই বাঙালি জাতিটা, আমরা বীর পূজায় আমরা একজনকে বেছে নেই, তাকে পূজা করতে থাকি, আমরা পূজার বাইরে চলে আসতে চাই। আমরা আমাদের যারা নেতারা আছেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, অনেক নেতা আমাদের জাতীয় জীবনে আসছে, তাদেরকে আমরা সম্মান করি, আমি সম্মান করি, এবং আমি মনে প্রাণেই সম্মান করি সবাইকে, তাদের যে কন্ট্রিবিউশনকে আমি ধারণ করি, কিন্তু আমি তাদের পূজা করতে চাই না। তাদেরকে প্রতিনিয়ত মানে কবরে যাইতে হবে, কবরস্থানে যেতে হবে, ফুলের তোড়া দিতে হবে, আর চাটুকারিতা করতে হবে, এগুলির প্রয়োজনীয়তা নাই। এগুলি তাদেরকে সম্মান দেখানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এই সব নেতাদের প্রতি, সেটা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত সমাজ তোলা, একটা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা। যার জন্যই কিন্তু এই বিশাল আন্দোলনটা হয়েছে। এতগুলি ছেলে, মেয়ে, তরুণ তরুণী এবং ছাত্র জনতা জীবন দিচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে। সেই উদ্দেশ্য এখন আপনার শাহাবুদ্দিন চুপ্পুর ছবি উঠানো নামানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ থেকে যে জিনিসটা সবচেয়ে আগে সংস্কারও করা দরকার ছিল, এবং আপনার করারও দরকার ছিল, মানে একটা জোরালো ভাবে একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে দুর্নীতি। আপনি দেখেন যে আজকে এই যে আপনার ভোলাগঞ্জ, সিলেটের যে সাদা পাথর কিভাবে লুটপাট, এবং কেউ দায়িত্ব নিচ্ছেন না। এখন সবাই বলতেছে আমার দায়িত্ব না, অথচ পরিবেশের কথা বলে কিন্তু এক-একজন গড়াগড়ি গেছে, অজ্ঞান হয়ে গেছে, ডিগবাজি খান, এইটা করেন সেটা করেন, এখন বলে এটা আমার দায়িত্ব না, কার দায়িত্ব? এই যে হাজার কোটি টাকার সম্পদ, উনি কখনো বলছেন বিভিন্ন দলের কথা বলছেন, কখনো এখন আবার প্রশাসনের কথা বলছেন, তো এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কি ওনার না? প্রশাসন কি মন্ত্রী অ্যাডভাইজারের কথার বাইরে যেতে পারে? যদি প্রশাসনকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রশাসনকে আপনি করেন। এখন প্রশাসনেরা হচ্ছে কি, তারা তো মানে বলির পাঠা, তাদেরকে যেভাবেই করেন না কেন, আজকে ডিসি কে বদলি করে দিচ্ছেন, এসপি কে সাসপেন্ড করতেছেন, এইটা করতেছেন, তারা তো চলে এইসব মন্ত্রী মিনিস্টারদের কথা। আওয়ামী লীগ আমলে চলছে, বিএনপি আমলে চলছে, এরশাদের আমলে চলছে, এখন এই আমলে চলে। সুতরাং তারা প্রশাসন যে ব্যর্থতা দেখাইছে, এইটা কি ওরা আগে দেখে নেই? এখন বলা হচ্ছে কি যে রাজনীতিবিদদের
রাজনীতিবিদদের আপনার ওই সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনীতিবিদ চোর, পাথর চোর, এই জিনিসটাই উনি ঘুরে ফিরে বলতে চাচ্ছেন। এটা কিন্তু সঠিক হয় না, রাজনীতিবিদদের প্রতিবাদ করা উচিত ছিল। এখানে তো রাজনীতির কথা না, এখানে হচ্ছে পাথর চুরি করছে থিম, সেই চোরদেরকে ঠেকানোর জন্য তো আপনার পলিটিক্যাল কোনো অ্যাকশন নেওয়ার দরকার নাই, ইউ জাস্ট প্রসিকিউট দেম। উনি কিন্তু সেটা করে নাই। এখন বলতেছে যখন আমি অ্যাডভাইজার ছিলাম না সেই সময় আমি 4 বছর ঠেকাই রাখছিলাম। কোন 4 বছর? সেই 4 বছরের একটা সময় ধরে 2 বছরের মতো সময় আমি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। আমি জানি যে এগুলিকে কিভাবে ঠেকাইতে হয়। উনি কি করছেন? ওনার তখন ক্ষমতা ছিল, এখন ওনার ক্ষমতা নাই। আমরা হাওয়া খেয়ে বড় হয়ে নেই এই বাংলাদেশে। আমরা জানি যে কি ঘটনা ঘটছে, কেমনে ঘটছে, কিসের বিনিময়ে এটা হয়েছে। এগুলি তো বললে হবে না। এগুলো ওই যে দীপুমণি বালু চুরি করে জেলের মধ্যে আছে, এরাও যাবে পাথর চুরি করে জেলের মধ্যে, ওই 14 শিখে যাইয়া পরিবর্গা করবে। আমি একটা সহায়তা করতে পারি, ছোট একটা বিষয়। জি প্লিজ বলেন। ভাই বিষয়টা হলো, আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে এটা জানি বলে আপনাকে বললাম। এই পথরগুলো নিয়ে যখন চুরি চামারি হচ্ছে 5ই আগস্টের পরে, তখন আমাদের পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমাকে বিভিন্ন সময় বলা হচ্ছিল যে এই পাথরগুলো চুরি হচ্ছে, কি করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে, আমি আজকে অথরিটি বলছি, আমি ব্যক্তিগতভাবে উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করলাম। কোন উপদেষ্টা? জানালাম এই কোন উপদেষ্টা? জ্বালানি উপদেষ্টা। তো সাক্ষাৎ করলাম এবং তার সাথে আমাদের পার্টির যিনি প্রথম আহ্বায়ক ছিলেন এফএম সুলাইমান চৌধুরী, উনি এবং ডক্টর ফয়জুল কবির, তারা কিন্তু ব্যাচমেট, বিশেষ কারণে দেয়ার ব্যাচমেট। আমি অনুরোধ করে আমাদের এফএম সুলাইমান চৌধুরীর সাথে নিয়ে গেলাম। তো এর মধ্যে উনি বললেন কি, ঠিক আছে আমরা এই বিষয়গুলো নিয়ে সচিবের সাথে একটু আলোচনা করি। আমি যে প্রস্তাবনাটা নিয়ে গিয়েছিলাম সেটা ছিল আমাদের সেনা কল্যাণ সংস্থা, তাদের এটা একটা প্রপোজাল দিয়েছিল যে তারা আগে এই সকল পাথরগুলো বিক্রি করার জন্য টেন্ডার যখন করেছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসররা সেটা 18 টাকা করে সর্বোচ্চ একটা দর উঠেছে বলে আমাদের জানানো। চুরিটা কোন জায়গায় দেখেন, ফাঁকিটা কোন জায়গায়? তো সেনা কল্যাণ সংস্থা খোঁজ নিয়ে জানলো যে গভর্নমেন্ট সেটা দর নির্ধারণ করেছে 48 টাকা, 48 টাকা দরে পার কেজি। সেই হিসেবে সেনা কল্যাণ একটা লেটার অফ ইন্টারেস্ট দিল মন্ত্রণালয়কে, যেটা আমি সশরীরে ইনভলভ ছিলাম। আমি প্রপোজালটা নিয়ে গেলাম, যে বললাম যে এই পাথর চুরি হয়ে যাচ্ছে, সরকার 1 টাকাও পাবে না, এবং এটা বিভিন্ন রাজনৈতিক দল, আমি এখানে নাম বলবো না মিডিয়াতে এই মুহূর্তে, এটা আমার বলাটা শুনতে হবে না, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেটার মধ্যে জড়িত হয়ে তারা সেটা চুরি করে নিয়ে যাচ্ছে, এবং প্রশাসন একটু দুর্বল, পুলিশ দুর্বল, বিনিয়োগ দুর্বল, এবার সেটাকে আটকে রাখতে পারছে না। তখন আমি বললাম সেনা কল্যাণ সংস্থা যেহেতু এটা কিনতে চাচ্ছে এবং আপনারা যে দর পান নাই, 48 টাকা আপনাদেরই নির্ধারিত দর, সেই দরে সেনা কল্যাণ কিনতে চাই, যত হাজার যত লক্ষ শিফট তারা কিনবে। তো ওনারা আমাদেরকে আইন কানুন দেখিয়ে বললেন যে না, আমরা এভাবে দিব না, আমরা ওপেন টেন্ডারের মধ্যে যাব। তো আমরা বললাম যে ওপেন টেন্ডার তো আপনারা করেছেন, 2বার 3বার করেছে, সর্বোচ্চ দর উঠেছে 18 টাকা, আর সেনা কল্যাণ তার অলমোস্ট 3 ডবল টাকা দিতে চাই, আপনাদের পাবেন না, ইউ গিভ ইট। তিনি বলে সরি, আমরা পাবেন না। আমি কথাটা আপনার কাছে এই জন্য বললাম যে তোমরা সরকারের টাকায় সচিব হয়ে সেখানে বসে আছো, ইউ ব্লাডি ম্যান, ইউ হ্যাভ নট বিন এবল টু প্রটেক্ট দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তুমি কোন সাহসে চেয়ার নিয়ে বসে থাকো? আমি আজকে আপনাকে বলছি, আমি তার বিরুদ্ধে মামলা করব, আমি এই সচিবের বিরুদ্ধে মামলা করব যে দেশের তুমি আজকে ক্ষতি করলা। ওয়াই? আমরা এক ফেসিস্টকে বের করলাম, তোমরা ওই ফেসিস্টের দোষর, তুমি এডিশনাল সেক্রেটারি থেকে তুমি সচিব হয়ে সেখানে আসলা, আর তুমি আমাদের আইন কানুন দেখাচ্ছ।
সেনাবাহিনীর প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাইলে তারা জানে এটা চুরি হচ্ছে, কিন্তু আমরা রক্ষা করতে পারলাম না। এখন তুমি জবাব দাও, ইউ গিভ এন আনসার টু দ্য নেশন নাও। আই এম সরি, আমি কি ইমোশনাল হচ্ছে কিসের জন্য? মানুষের স্বার্থটা রক্ষা হলো না। তাহলে এখানে আপনার কয়েকশো কোটি টাকা সরকারের কোষাগারে জমা হতো, এবং যে লুটপাটের মাধ্যমে যে এলাকার পরিবেশ নষ্ট করলো এটা হতো না। এডিশনাল সরকারের সিস্টেমে নির্ধারিত জায়গা থেকে এই পাথরগুলো উঠে আসতো। আমি সরি কথাটা বললাম এই জন্য যে আমরা কিভাবে এখন আওয়ামী লীগ দোষের দ্বারা আমরা শাসিত হচ্ছি, দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না, এটা বোঝানোর জন্য আজকে আমরা এই কথাটা বললাম। ধন্যবাদ। না, আপনি যে বললেন যে পুলিশ দুর্বল বা প্রশাসন দুর্বল, এখানে কি পুলিশ দুর্বল প্রশাসন দুর্বল, নাকি ওরাও মানে এদের সাথে যোগ সাজসে কাজ করেছে মানে বিভিন্ন রাজনীতি? প্রথম দিন আমি বলছি আপনাকে 5 তারিখ যখন শেখ হাসিনা যে আমার মনে হয় ওনার হ্যাং হয়ে গেছে। মঞ্জু চৌধুরী 1 মিনিটে যদি এটা উত্তর দেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সেই রাত্রি থেকেই কিন্তু এটা চুরি হওয়া শুরু হয়েছে। আর আমি যে আপনাকে কথাটা বললাম সেটা হলো ধরেন আগস্ট মাসের মাঝামাঝি বা সেকেন্ড হাফের কথা বলছি, অর্থাৎ যখন চুরিটা হচ্ছে আমি নিজেও কিন্তু সেখানে ইউএনের সাথে কথা বলেছি, নিজে ইউএনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা দরকার হলে সেনাবাহিনীকে চিঠি দিয়ে সেনাবাহিনীকে এখানে অনুরোধ করেন, সেনা সদরকে অনুরোধ করেন বা লোকাল সেনা ডিভিশনকে রিকোয়েস্ট করেন, যেহেতু পুলিশ তখন অনেকে পলাতক চাকরিতে আসে নাই, অগোচর হয়ে আছে, পুলিশের সেখানে ভূমিকাটা মুখ্য হচ্ছে না। তো আপনার সেনাবাহিনীর সহায়তা চান, সেনাবাহিনী ইনেট উইথ সিভিল পাওয়ার গিয়ে কিন্তু এই কাজটা করতে পারতো, তারা সেনাবাহিনীকে তারা ইনভলভ করেনি, যার কারণে এটা এই লুটপাটটা তৈরি হয়ে গেল। আমি আজকে আপনাকে এই কথাটা এই জন্য বললাম, যেখানে এদের খুব এটা একটু অশুভ ঘটনার ইন্টারেস্ট সেখানে জড়িত ছিল। Otherwise, they have not followed the instruction. Why did they not agree with the সেনা করলো? তাহলে আজকে চুরিটা হতো না। এই ধরনের যে ছবি দেখলাম অত্যন্ত মায়া লাগে। চোরেরা চুরি করে, চুরি তো করেছে। জি বলেন বুঝতে পারি না, এখানে তারা আবার বলতেছে যে যেহেতু এটা বর্ডারের সাথে লাগোয়া, বর্ডারের সাথে সেখানে মানে ওই সেনাবাহিনী যেতে পারে না, এই কথা বলছে। সেনাবাহিনী না যেতে পারলেও তো বিজিবি ছিল অনেকটি। আসলে কথা হচ্ছে কি, আপনার যে টপ লেভেলে যদি উপদেষ্টা লেভেলে স্পেশালি পরিবেশ, এটা হলো পরিবেশের বিষয়। এখানে আপনি ধরেন খনিজ মন্ত্রণালয়ের প্রোডাক্ট এটা, কিন্তু পরিবেশের একটা গাইডলাইনও আছে, কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের একটা গাইডলাইন আছে কিভাবে পাথর উঠাইতে হবে। এবং পাথর ক্ষেত্র 51টা পাথর ক্ষেত্র আছে আমাদের কোয়ারি, সেখানে এখন 17টা দেয় না, আগে তো সবই বন্ধ রাখছিল। সব বন্ধ রাখার কোনো জাস্টিফিকেশন নাই। আপনার সাস্টেইনেবল ওয়েতে পাথর হারভেস্ট করতে হবে, গাইডলাইন ধরে হারভেস্ট করতে হবে। আমি বলি এই যে বালু, অনেকেই বলে যে বালু উঠানোই যাবে না। কেন বালু উঠানো যাবে না? বালু উঠানো যাবে, তবে গাইডলাইন মাইনা আপনার উঠাইতে হবে। কোথা থেকে উঠাবে, কিভাবে উঠাবে, কোন ইকুইপমেন্ট ইউজ করতে পারবে, কোনটা পারবে না, এই ধরনের গাইডলাইন মাইনা যদি পাথরও উঠাইতো তাহলে কিন্তু আজকে এই হরিণ লুট হইতো না। আর এটা যে একটা সাইড আপনার একেবারে এব্রোথিব্র করে ফেলছে, একটা হরিণ লুট, গণলুট হয়েছে। এই গণলুটের দায় সম্পূর্ণভাবে পরিবেশ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে সৈয়দা রেজাউল হাসানের। উনি যতই বলুক না কেন যে আমার কোনো দায় দায়িত্ব নাই, তাহলে তার পদত্যাগ করা উচিত। এবং আমি মনে করি কি দুদকের এখানে ইনভলভ, যে কি পরিমাণ টাকা কে কোথা থেকে পাইছে, এদের দুদকের তদন্তের আওতায় আনা উচিত। এই কারণে যারা সন্দেহভাজন ব্যক্তি, এই উপদেষ্টারা, এই কারণে যে এই ইউনূস সাহেব প্রথমেই বলছিল যে অল্প সময়ের মধ্যে আমরা উপদেষ্টারা সম্পদের হিসেব দেবে। আজকে 1 বছর হয়ে গেছে, 4-5 বার ক্যাবিনেট ডিভিশন থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন, আপনাদের ট্যাক্স রিটার্ন দেন, ট্যাক্স ওপেন করে দেন। তারা তো দেয় নাই। এবং এটাও শোনা যায় যে এরা অনেকে ব্রিটিশ নাগরিক, আমেরিকান নাগরিক, এর মধ্যে কয়েকজন আছেন। এখন বাস্তবতাটা হলো কি, অন্য দেশের নাগরিক এই দেশে এটা চুরি চামারি করে চলে যাবে, আপনি তো ধরতে পারবেন না, আপনি তো ধরার কোনো কায়দা নাই। সেই জন্য এরা হচ্ছে বাংলাদেশে যে কয়েকজন দুর্নীতিবাজ, সন্দেহভাজন দুর্নীতিবাজ, তার মধ্যে আমি এই অ্যাডভাইজারদেরকে বলি, যেহেতু সে সম্পদের হিসাব দেয় নাই, সেহেতু তাদেরকে আমি সাসপেক্ট করি।
তাদেরকে সাসপেক্ট করি, তারা কি এখানে দুর্নীতি করছে কিনা, দুর্নীতির বিনিময়ে কি পাথর দেখছে কিনা। সুতরাং দুদকে যাকে দেওয়া হয়েছে মোমেন সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কঠিন হইতে হবে। তাদের সম্পদ, তাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। কারণ কি শুনেন, এই যে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, এর মূল কারণ ছিল কিন্তু দুর্নীতি। এর মূল কারণ ছিল দুর্নীতি, দুঃশাসন এবং বৈষম্য। সেই জিনিসটাই তো আমরা কোনো অ্যাড্রেস করতে পারলাম না। আমরা অনেক সংস্কারের কথা বলি, এইটা বলি সেটা বলি, আসল যে জায়গাটা, এখনো কেন চাঁদা দিতে হবে দোকানদারদেরকে, এখনো কেন বাসে চাঁদা দিতে হবে, কি কারণে চাঁদা দিতে হবে, ট্রাকে কেন এখনো চাঁদা দিতে হবে? এটা যদি এখনো হয় তাহলে তো আমাদের এই অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটি ব্যর্থ হয়ে গেছে, এটা ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে পড়ে, তার উপরেই পড়ে। কারণ উনি একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে পারেন নাই যারা এই পোস্ট রেভলিউশন বা পোস্ট গণ অভ্যুত্থান যে একটা শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলবে, যারা দুর্নীতির এগেইনস্টে, আপনি যারা বৈষম্যের এগেইনস্টে। আজকে কিভাবে আপনার মানুষজনকে পিটাই মারা হয়, মানুষজনকে পিটাই মারা হয়, নারীদের উপরে যে অত্যাচার হচ্ছে, আপনার যে এই সনাতনী ধর্মাবলম্বী তাদের উপর এখন সব একাকার হয়ে গেছে। হিন্দু মুসলমান কিছু আর এই নাই, নির্বিশেষে সবাই কে কোথায় মাইর খাবে, কে কোথায় মদ ডাকাতি হবে, কে কোথায় মোটরসাইকেল নিয়ে ভোর রাতে ওয়েস্টের সামনে দিয়ে দৌড়দৌড়ি করবে, কি করবে না করবে, একটা জয়া খিচুড়ি অবস্থা হয়ে গেছে। এটা বলতে গেলে আসলে মেজাজ রক্ষা করা কঠিন হয়ে যায়, তারপরেও বলতে হবে আমাদেরকে। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, আপনার কাছে যেটা জানতে চাই যে নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বাট আজকের উপদেষ্টা রেজওয়ানাই বলছেন যে এনসিপি যাই কিছু বলুক না কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এনসিপি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু আমরা প্রেস সচিবকেও বলতে শুনেছি যে উনিও বলেছেন যে কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর। আপনার কাছে কি মনে হচ্ছে? আর রাষ্ট্রপতির কথাই যদি আসি, তখন আপনারাই ঠেকিয়েছিলেন যখন রাষ্ট্রপতি 5 আগস্টের পরে রাষ্ট্রপতিকে নিয়ে একটা আন্দোলন হলো, তখন সেখানে বিএনপি বাধা দিয়েছিল। তো দুটো বিষয়ে আপনার কাছে ছোট করে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দুইজন আমার চেয়েও বিজ্ঞ আলোচক, ডক্টর মঞ্জুরুল চৌধুরী এবং লেফটেন্যান্ট কর্নেল দিদার, তাদের সাথে আমি অংশগ্রহণ করতে পারায় আমি কৃতজ্ঞতা এবং গর্ববোধ করতেছি। আপনার হচ্ছে যে আমি প্রথমেই আপনাকে এক কথায় বলতে চাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেট রুখতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটি আমার 60 বছরের জীবন দশায় আমি বারবার এখন উপলব্ধি করতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি বলছেন একজন না, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং আপনার প্রেস সচিবও বলেছেন, তারা আসলে বুঝতে পেরেছেন যে আজকে যাদের কথা প্রথম দিকে তারা চিন্তা ভাবনা করেছিল, তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের এই জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু তাদের বয়সের স্বল্পতার কারণে পরবর্তীতে কি করণীয়, কি করা উচিত, কি করলে রাষ্ট্রের ভালো হবে, সেইগুলো আসলে সঠিকভাবে তারা বলতে পারেনি, করতে পারেনি, যার কারণে বুঝেছে যে এই সমস্ত কথা বলা মানে হচ্ছে যে সঠিক না এবং নির্বাচন হতে হবে, নির্বাচন দরকার। পাশাপাশি আপনারা জেনেছেন এই 2-4 দিনের মধ্যে জামাতের আমির বলেছে যে আমাকে যদি 15 দিন সময় দেওয়া হয় আমি বাংলাদেশে পূর্ণ সংস্কার করতে পারবো। তার মানে কি? সংস্কার মূলত হয়ে গেছে। এটা 15 দিন নিয়েছিল সরকার, রাজনৈতিক দল থেকে 1 মাসের জন্য কমিশন, কেউ সময় নিয়ে 2 মাস, 2.5 মাস, আর রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে 15 দিন। 3 মাসই পুরো সংস্কার হওয়ার কথা, কিন্তু বিভিন্ন রকমের এই এনসিপি জামাত তাদের ষড়যন্ত্রে এই ঘটনাগুলো হয়েছে। আপনারা জানেন যে জামাতের নায়েবে আমির আবু তাহের একাধিকবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছে যে এই আপনার এনসিপির যে চেয়ারম্যান,
তাদেরই প্রোডাক্ট, তাদেরই সৃষ্টি, তাদের হাতে গড়া নাহিদ এবং আসিফ মাহমুদ। এখন তারা তো আসলে একই কথাই বলবে। আপনারা যেটা দেখেছেন যে জুলাই ঘোষণার দিন তারা গেছে মানে এক ধরনের হানিমুনে। এটা কি সেই দিনটা ছিল 5ই আগস্ট? একদিকে আমাদের কষ্টের দিন, রক্তের দাগ শুকায়নি, আর একদিকে হাসিনা পালিয়ে গিয়েছিল আনন্দের বটে। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জন্মদিন, আবার বিদায়ের দিন, ঠিক সেরকম পাশাপাশি গুরুত্বপূর্ণ আপনার জুলাই ঘোষণাপত্র হবে, কি হবে না হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারা কিন্তু সেটা বলেছে তারাই যে তারা আনন্দ করতে গেছে, ভ্রমণ করতে গেছে, কক্সবাজার বেড়াতে গেছে। এই যে এটা বুঝতে পেরেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে এটা যথাযথ তারা আসলে পারবে না, এইটা হচ্ছে একটা বিষয়। আর আপনার যে রাষ্ট্রপতির ছবি নামানো, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের লেফটেন্যান্ট কর্নেল দিদার সাহেব বলেছে যে তার নামানো উচিত, এবং অনেকে তাকে অপমান করবে, খারাপ কথা বলবে, কটু কথা বলবে। আমি পাশাপাশি বলতে চাই না নামালে আওয়ামী দোসর যারা আওয়ামী লীগের এখনো প্রত্যাশা, তাদের সাহস বেড়ে যাবে, তাদের ভয় ভেঙে যাবে। এটা যত দ্রুত নামানো উচিত ছিল, এটা আরো আগে নামানো উচিত ছিল। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে তারা মৌখিক নির্দেশনা দিয়েছে, অন্যরা বলতেছে যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যখন আমরা মিটিং করি তখন দেখি প্রেসিডেন্টের ছবি নাই। এটাই ইঙ্গিত করে যে আমাদের ছবি নামিয়ে ফেলতে হবে, এজন্য আমাদের নোটিশ দরকার না। এই বিভিন্ন রকমের কথা ঘুরে ঘুরে হচ্ছে কি এটা নামানোই যথার্থ এবং আগেই নামানো উচিত ছিল। এখন আপনি বলেছেন বিএনপি তো প্রেসিডেন্টকে পুরো সরানোর জন্য বাধা দেয়নি। এটা হয়েছে যে বিএনপি মনে করেছে বিএনপি কিন্তু একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এবং বিএনপিতে যারা আছে তারা অবশ্যই যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন পদে ছিল, এবং পরবর্তীতে সেনাবাহিনীর একটা অংশ যারা অবসরপ্রাপ্ত তারা বিএনপিতে যোগদান করেছিল, এরপর সচিবদের একটা অংশ, তারা চিন্তা করেছে যে এই মুহূর্তে যেহেতু বিপ্লবী সরকার হয়নি, সরকারটা গণ অভ্যুত্থানের সরকার হয়েছে বা কিছুটা 111 কায়দায় হয়েছে, সেহেতু এই অর্থাৎ সেনাপ্রধান সমর্থিত, তাহলে এখানে যদি আরো এটাকে এরকম সমস্যা করা হয়, নির্বাচন বিলম্বিত হতে পারে, সাংবিধানিক কোনো সমস্যা হতে পারে, 111 মতো একটা সরকার আসতে পারে। এই সবকিছু মিলিয়ে বিএনপি রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করার জন্য চিন্তা করছে উনি প্রেসিডেন্ট আছে থাকুক। আমরা আগে শুনতাম প্রেসিডেন্টের কাজ হচ্ছে জানাজায় যাওয়ার কবর জিয়ারত করা। অতএব যেহেতু আছে কিছু কিছু বিষয় থাকলো, যেহেতু সেনা প্রধান পুরোপুরি নির্বাচনের পক্ষে এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বিএনপি চিন্তা করছে বিলম্ব না করাই আমাদের জন্য অতি উত্তম হবে, আমার ধারণা ব্যক্তিগত। সেই জন্য তারা এইটাকে এড়িয়ে গেছে বা এইটার পিছনে বেশি কথা বলেনি। তাই আমি মনে করি যে যে কাজটা করেছে এটা ভালো করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আর একটা বিবৃতি দেখলাম যে তারা নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বা অন্য দেশে কোথাও রাষ্ট্রপ্রধানের কোনো ছবি থাকবে না। এটা আমি একমত না, কারণ আমরা দেখেছি বাংলাদেশে যতগুলো রাষ্ট্রদূত আছে অন্য দেশের, তাদের সব জায়গায় রাষ্ট্রপ্রধানের ছবি থাকবে। রাষ্ট্রপতি না থেকে যদি যার দুইজনেরই যদি ক্ষমতা সমান হয় থাকবে। কিন্তু আজকে আমাদের দুইজন যে আলোচক বলেছে, আমি ওনাদের সাথে একমত যে একটা লোক দুর্নীতি করলো, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তার জন্য মামলা রুজু করা উচিত ছিল, এখনো রুজু করে তাকে সেই মামলা দিয়েও এই জায়গা থেকে আপনার সরাতে পারতো, দ্রুত বিচার করেও সরাতে পারতো, এটা একটা আলাদা উদাহরণ থাকতো। এখন এই ব্যক্তির নামে অনেক তর্ক বিতর্ক প্রেসিডেন্ট হওয়ার সময়, কিন্তু আমরা সেই ধরনের অ্যাকশন দেখলাম না, এটা দুঃখজনক। এবং এটাকে আমরা কি বলবো, আমরা দেখি যে আওয়ামী লীগের সময় বিএনপির নামে মামলা করা হয়, বিএনপি আসলে তারা বেকচুর খালাস হয়। কেন মামলা করা হলো, এটা তো খারাপ কথা। আবার আওয়ামী লীগ মানে বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মামলা করে, কেন? তাহলে দুদক এটা একেবারে আজ্ঞাবহ মানে অর্থাৎ গোলামের মতো কাজ করতেছে, এটা ঠিক না, মানে হুকুমের গোলাম। এই কথা তো আমরা শুনতে চাই না।
আমি এখানে একজন লেফটেন্যান্ট কর্নেল দিদার সাহেব আছেন, আর একজন বিজ্ঞ লোক আছেন। আমাকে যখন প্রথম ডিজিএফআই তুলে নিয়ে যায় চোখ বেঁধে জমটুপি পরিয়ে, আমি তো দিশেহারা, তবে মনোবল ছিল। আমাকে যখন গিলঘুষি লাথি মারতে ছিল, পিস্তল টেকাচ্ছিল, বলছিল তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছো, কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা। আমি বলেছি দেখেন ওরা গুলি করে মাইরে ফেলাবো। আমি বললাম আপনি মারতে পারবেন না, আপনি আমাকে পঙ্গু করতে পারবেন, টর্চার করতে পারবেন, কিন্তু মারার ক্ষমতা আল্লাহর। এই আত্মবিশ্বাস নিয়ে গেলাম। পরবর্তীতে একটা সময় আমার সুপারিশ আসলো, আমার ওয়াইফের বান্ধবী ছিল ব্রিগেডিয়ার ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে রিটায়ার্ড করলো এই মাস 2 আগে, উনি কর্নেল ছিল তখন আসার পরে উনি বলল, মেজর মঞ্জুর সাহেব বলল যে শুনেন আপনারা কি বলবো, আমরা হুকুমের গোলাম, আমার খারাপ লাগে, কষ্ট লাগে, কান্না আসে। ইলিয়াসকে আপনার হত্যা করেছে নির্মম ভাবে, শীতলক্ষাতে, মানে সিমেন্ট দিয়ে, বস্তা দিয়ে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কে করেছে? জিয়াউল হাসান। কার হুকুমে করেছে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ রেহেনা দেব কাদের, মানে কি সিদ্দিকী যেন, তারিক সিদ্দিকী। এখন আপনাকেও ধরে নিয়ে আসা হয়েছে। আপনি বক্তৃতা দিয়েছেন যে ব্যাংকের ছাতার মতো ব্যাংক করতেছে শেখ হাসিনা, এই 3 মাসের জন্য এই ব্যাংকের প্রজেক্টটা তাকে দিচ্ছে, এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক করতেছে এই শেখ রেহেনা। এই কথাটা আমাদের কাছে আসছে, তা আমার আবার মনে পড়ে না। আমি হইলে প্রায় 3000 বক্তব্য আমার আছে, আমি বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা এই বিভিন্ন জনের। তাই আজকে মনে করেন যে সেইখানে পরে আমার বক্তব্যটা দেখাইলো যে এটা আমরা এনেছি, টিভিতে ছিল না, ইউটিউবারদের কাছ থেকে আনছি। আমি দেখলাম হ্যাঁ বক্তব্যটা আমি দিয়েছি। তাই আমি আজকে অত্যন্ত একটি বিষয় দেখলাম যে আমাদের স্টেটমেন্ট দিয়েছে 1030 জনকে হত্যা করেছে। আসলে এটার চাইতেও বেশি করেছে আমাদের এই যে সেই জিয়াউল হাসান। 2009 সাল থেকে 2024 সালের পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা এবং এই হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলি মনিটরিং সব অপরাধে চিহ্নিত ও প্রমাণিত একজন প্রধান জিয়াউল হাসান, এবং যার বস ছিল, গুরু ছিল এই তারেক সিদ্দিকী এই কাজগুলো তার দ্বারা করাইছে। তিনি ছিলেন একটা সিরিয়াল কিলার, এবং আপনারা দেখেছেন তার নামে 15টি মামলা। আমি চাই তার কঠিন বিচার হোক, এবং তিনি যদি রাজসাক্ষী হয় তারও বিচার হবে, শেখ হাসিনারও এই জন্য বিচার হবে, এবং তারেক সিদ্দিকীরও বিচার হবে। আমি এই কথা বলে আপনার শেষ করলাম। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল দিদার আপনার কাছে এই যে ইলিয়াস আলীর গুমের খবর, বেঁচে আছে কি মরে গেছে, অবশেষে আমরা এটা জানতে পারলাম আর কি, আজকে খবর মানে পত্রিকায় দেখতে পেলাম আমরা। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে, যেহেতু আপনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, এবং জিয়াউল হাসানের ব্যাপারে এটা এবং কিভাবে মারা হয়েছে সেটাও বর্ণনা দেখেছি আমরা। তো এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই। পাশাপাশি আপনার কাছে মেইনলি যেটা জানতে চাই যে জুলাই সনদে কি কি সংস্কার প্রস্তাব থাকছে, সেটা ফাইনাল হয়েছে এবং 84টি সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে, একমত হয়েছে। এটা আসলে কার্যকরটা কিভাবে হবে একটু যদি আমাদেরকে বলেন, যেহেতু আপনি এটার সাথে সম্পর্কিত। আচ্ছা, প্রথম জবাবটা দেই। প্রথমটা হচ্ছে কি আপনার গুমখুরের কথা, তারপর হচ্ছে আপনার সংস্কারের কথা। আমি বলছি গুমের ব্যাপারে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। আমরা যখন পুলিশের অধীনে র্যাবে সামরিক অফিসারদেরকে প্রদান করা হলো, আমরা যারা সামরিক বাহিনীতে তখন ছিলাম, রিলেটিভ একটা সিনিয়র, আমরা তখন সেটার ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল, এবং আমরা তার প্রতিবাদ বলতে পারি না, বাট আমরা আমাদের সিনিয়রদেরকে বলেছিলাম যে স্যার এই কাজটা ঠিক হচ্ছে না। কারণ অ্যাজ এ কমিশন অফিসার আমরা কিন্তু শপথ নিয়েছি একভাবে, আমরা যোদ্ধা, রাষ্ট্রপতি দ্বারা আমরা কমিশন প্রাপ্ত। আর পুলিশ বাহিনীতে যারা আসেন তারা হলো বিসিএস ক্যাডারের মাধ্যমে আসে, তাদের শপথ আর আমাদের শপথ এক না। আমি যেখানে শপথ নিয়েছি সশস্ত্র বাহিনীতে যোদ্ধা হিসেবে দেশ রক্ষার জন্য, আর তারা শপথ নিয়েছে শৃঙ্খলা বাহিনীর
হিসেবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আপনি আমাকে বাহিনী থেকে বাহিনীতে ইউনিফর্ম চেঞ্জ করে, আমার র্যাঙ্কের স্ট্রাকচার চেঞ্জ করে পুলিশের অধীনে আপনি আমাকে প্রদান করলেন, এটা সামরিক বাহিনীর সাথে যায় না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো, সামরিক বাহিনীকে আপনি পুলিশের কাছে কেন নেই করবেন? আমরা যদি পুলিশে স্পেশাল ফোর্স লাগে, আপনি আলাদা করে ভর্তি করান, তাদেরকে কমান্ডো ট্রেনিং লাগে, সামরিক বাহিনীর অধীনে কমান্ডো ট্রেনিং দেন, বিদেশি ট্রেনিং লাগলে বিদেশি ট্রেনিং দেন, স্পেশালাইজেশনের কোর্স করান, তাদেরকে তৈরি করেন। বাট ওয়াই সামরিক বাহিনীর অফিসাররা পুলিশ অফিসের অধীনে কাজ করবে? এটা নিয়ে একটা ক্ষোভ আছে। দ্বিতীয়টা হচ্ছে, আপনার সামরিক বাহিনীর অফিসারদেরকে যখন পুলিশের সাথে সম্পৃক্ত করে দিলেন, সেখানে যে সামরিক বাহিনীর মানুষেরা দেশ রক্ষার জন্য নিজের জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছিল, তারা এখন অন্যায় কাজে, মানুষকে বিনা বিচারে মেরে ফেলার কাজে তারা জড়িত হয়ে গেল। এটা পুলিশ করলেও যেমন করে আমাদের গ্রহণযোগ্য ছিল না, আবার সামরিক বাহিনীরা সম্পৃক্ত যারা করেছে সেটাও গ্রহণযোগ্য নয়। এই সুযোগে জিয়াউল হাসানদের মতো কিছু কুলঙ্গার, কিছু ভাড়াটে গুন্ডা বাহিনীর মতো গুন্ডা সামরিক বাহিনীতে তৈরি হয়। আমি কেন বলছি এই কথাটা গুন্ডা এবং কুলাঙ্গার? জিয়াউল হাসানকে দেখে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে সবিনয় জানাতে চাই, দিস ইজ নট দ্য রিফ্লেকশন অফ দ্য আর্ম ফোর্সেস। এক জিয়াউল হাসান আমাদের ইজ্জত সম্মানকে ক্ষয়েছে, সে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর রেপ্লিকা না। হি ইজ অ্যান এক্সাম্পল বাই ইটসেলফ। তারেক সিদ্দিকীর মতো একটা দুষ্ট প্রকৃতির মানুষ সশস্ত্র বাহিনীতে জন্ম হয়েছে সত্য, কিন্তু হি ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য মিলিটারি ফোর্সেস। তারা কিছু মানুষ সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করেছে। আজকে সশস্ত্র বাহিনীর অনেক অফিসারদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক অফিসারদেরকে চাকরিরত অবস্থার মধ্যে তাদেরকে বিচার আওতায় আনা হচ্ছে, যেটা আগে পৃথিবীতে কোথাও কখনো হয়নি। এগুলো সশস্ত্র বাহিনীর মধ্যে একদম অসন্তোষ তৈরি করছে। সুতরাং এই বিষয়টা জিয়াউল হাসানরা করেছে। আমি আইসিটির বিভিন্ন লয়ার যারা এখানে কাজ করছে তাদের সাথে ব্যক্তিগত আলোচনার মধ্যে যেটা জানতে পেরেছি, শত শত মানুষকে গুমফোনের সাথে জিয়াউল হাসান এবং তার টিমের দ্বারা জড়িত ছিল। আমি আপনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক এবং তাদের যোগ্য শাস্তি তারা পান, সেই দাবি আমরা আজকে করছি। এবং গুম যে তারা করেছে তাদের মধ্যে অনেকে স্বীকার করেছে, এবং গুমের মাধ্যমে তারা যে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে, তথ্য প্রমাণ দ্বারা সেটা আজকে আইসিটিতে আলোচনা হচ্ছে। এবং আমাদের লজ্জা এবং তা হ্যান্ড হয়ে যায়, একজন সামরিক বাহিনীর অফিসার এরকম গুন্ডামি করতে পারে। সুতরাং এইটা বন্ধ হোক। এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও অনুরোধ করব যে সশস্ত্র বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সরকারের সাথে আলোচনা করে তাদের সামরিক বাহিনীর অফিসারকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হোক। র্যাবে যদি তাদের দরকার পড়ে তারা পুলিশ বাহিনী থেকে লোককে স্পেশালি ট্রেনিং করে তারা র্যাবকে সাজাক, কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে দেওয়া, যাতে করে এই ধরনের দুঃসাহসী কাজ আর কেউ করতে না পারে এবং সশস্ত্র বাহিনীর বদনামিটা বাকি না হতে পারে। দ্বিতীয় বিষয় আসি সংস্কারের। এই মানে বঙ্গবন্ধুর যে সম্মান ছিল, সে সম্মান হানি কেন হয়েছে? কারণ সে জাতির উপরে জাতিকে বাধ্য করছে যে তুমি সম্মান দেখাবা। সম্মান তো জোর করে আসে না। যারা বঙ্গবন্ধুকে সম্মান করবে করবে, যারা করবে না করবে না। সবাইকে, ওই যে বললাম না যে সবাইকে পূজা করতে হবে, সেই কালচার কেন আমরা ডেভেলপ করি? এখন আবার জিনিসটা আসছে কি যে তুমি বঙ্গবন্ধুকে সম্মান করতে পারবে না। আমি যদি বঙ্গবন্ধুকে সম্মান করি, আমি যদি তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করি, এটা আবার রাইট, আমি তো করবো। ফেসিস্টের তালিকা দেওয়া হচ্ছে, দেখেন মানে যারা যারা করেছে তাদের ফেসিস্টের তালিকায় ঢুকানো হয়েছে। না না, এগুলি শোনেন, আমি বলি নেভার এগেইন বলে একটা কথা আছে। যখন এই যে ইউরোপে যে হিটলারের এটা হলো নেভার এগেইন, আর একটা নেভার এগেইন আছে, সেটা আপনার আর্জেন্টিনায়, তারাও বলে নেভার এগেইন। আর্জেন্টিনায় 22,000 থেকে 30,000
এই মানে রাজনীতিবিদ যারা মানে ভিন্ন মত পোষণকারী তাদেরকে কিভাবে মারতো, এয়ারফোর্সের প্লেনে উঠে নিয়ে যেত, তাদেরকে খাইতে দিত আপনার ওই সেডেটিভ ঘুমের ওষুধ খাওয়া, সেইখানে হাঙ্গর অধ্যুষিত সেই মোহনায় ফেলে দিত, তাদেরকে আর পাওয়া যায় নাই। এবং তাদের মায়েরা বোনেরা কালো পোশাক পরে বছরের পর বছর তারা আর্জেন্টিনার একটা চত্বর ছিল, সেই চত্বরে প্রতি সপ্তাহে তারা মিছিল করছে, তারা মিছিল করতো। ঠিক আমাদের এইখানে মায়ের ডাক বলে একটা অর্গানাইজেশন হয়েছিল, মায়ের ডাক, তারাও কিন্তু তাদের ভাই, ছেলে, তাদের হাজবেন্ড তারা যে গুম হয়ে গেছে তাদের জন্য কিন্তু তারা আপনার অনেক আন্দোলন করছে, অনেক চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। গুম হচ্ছে কি হত্যার থেকেও বেশি মানে ভয়ঙ্কর। আপনি জানেন না সে কি জীবিত না মৃত, সে কি জীবিত না মৃত, এই জিনিসটা কুরে করে খায় একটা ফ্যামিলিকে। এই যে কতগুলি লোক যে গুম হয়েছে, এই যে শুনলাম যে রেলের সামনেও কিন্তু ফেলাই দিছে, রেলের সামনে, ট্রাকের সামনে ফেলাই দিয়েছে, পাগল করে ছেড়ে দিয়েছে, মানে কয়েকজনকে ওষুধ দিয়ে পাগল করে ছেড়ে দিয়েছে, এরকম। এখন তাদেরকে চিনবেও না মানুষ, আত্মীয় স্বজন, এরকমও শুনেছি তারা গুম হয়েছে। এই জন্য গুম কমিশন করছে, যে গুম কমিশনটা করছে, সেই গুম কমিশনের ভালো কাজ করতেছে, কিন্তু অনেক বাধা, প্রচন্ড বাধা নিয়ে লিটন খানরা এই মানে গুমের এই তথ্য বাইর করতেছে। আমি মনে করি কি এই গুম কমিশনটাকে আরো বেশি শক্তিশালী করা উচিত, এবং এটাকে 4-5 বছরেও পারবে না সবকিছু বাইর করতে, কারণ যারা হত্যা করছে তারা তো সব এভিডেন্স গুলিকে আপনার লুকাই ফেলাইছে। এই যে আপনি বললেন না যে ইলিয়াস আলীর এটা সিমেন্টের ফেলে দিছে, সেটা শোনা গেল যমুনা নদীতে ফেলছে। সিমেন্টের এটা ফেললো যে ওই যে 7 মার্ডার করলো, যে 7 মার্ডার ওই নারায়ণগঞ্জের শীতলক্ষ নদীতে সিমেন্ট বেঁধে তারপরে তাদেরকে ফেলে দেবো, পরে ওই সিমেন্ট সহই তারা ভাসতে ভাসতে আসা আপনার এসে পারে আসছে। কি বিভৎস অবস্থা, কি রকমই একজন উকিল, এক ভদ্রলোক উকিল, সে ওটা দেখতেছিল যখন তাদেরকে কিডন্যাপ করে, যখন দেখতেছিল তখন জিজ্ঞেস করছে, মনে হয় জিয়াউল হাসানকে জিজ্ঞেস করছে যে ওকে পিক দেম আপ অলসো, তাদেরকেও মেরে ফেলানো হয়েছে। সুতরাং আমরা একটা ভয়াবহ রকমের ইসের মধ্যে ছিলাম, একটা টেরর স্টেটে ছিলাম। সব যে রাজনৈতিক কারণে হয়েছে, সবই যে শেখ হাসিনার অর্ডারে হয়েছে সেটাও বলা যাবে না। অনেক ক্ষেত্রেই হয়েছে কি লোকালি টাকা দিয়ে, ওই 7 মার্ডারে তো ওই ঘটনা, সবকিছু কিন্তু রাজনৈতিক না, কিছু কিছু হয়েছে টাকা দিয়ে আপনি গুম করাই দিচ্ছে, মেরে ফেলছে। সুতরাং রাষ্ট্র সেখানে একটা প্রচন্ড ভাবে ফেল করছে, এবং রাষ্ট্র নিজেই আপনার তার নাগরিককে হত্যা করছে, গুম করছে। সুতরাং এই কাহিনীগুলি সম্পূর্ণভাবে বাইর করতে হবে, এই গুম কমিশনকে আরো বেশি শক্তিশালী করতে হবে, দরকার হলে আপনার বিদেশি এক্সপার্টও আনতে হবে। যে আপনার যেমন সাইমন ওয়েজেনথল সেন্টার ছিল না, যারা আপনার ওই আইকম্যান এদেরকে ধরে আনতো, তাদের টেকনিক আছে এইসব অপরাধীদেরকে ধরার জন্য, সেটা আপনার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ যেন না ভাবতে পারে যে গুম করে মানুষকে খুন করে আপনার বেঁচে যাওয়া যায়, এটা হইতে দেওয়া যাবে না। আপনার এখন যে এই যে আপনার মব ডাকাতি করা হয়, মব দিয়ে মানুষকে মারা হয়, এটাও তো একটা মারাত্মক অপরাধ, রাষ্ট্র ফেল করতেছে এগুলিকে ঠেকানোর জন্য। সুতরাং আমাদের যে অভ্যুত্থান হয়েছে, যেভাবে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। তার মেইন কারণ হলো কি আমাদের যে দুর্বল নেতৃত্ব। এই যে একটা অ্যাডভাইজারি কমিটি হয়েছে, এই কমিটির এইসব কাজের কোনো এক্সপেরিয়েন্সই নাই, রাষ্ট্র চালানোর কোনো এক্সপেরিয়েন্সই নাই। রাষ্ট্র চালানোর যে এক্সপেরিয়েন্স থাকে, আপনার কত জায়গায় যে মানুষকে করতেছে, আপনার কি বলে যে পিটাই মারে, এখানে মারে, ওইখানে মারে, এগুলো ঠেকানোর কোনো কায়দা কি নাই? আছে, অফকোর্স আছে, কিন্তু তারা সেই নেতৃত্ব দিতে পারতেছে না। হোম মিনিস্টার কি বলে না বলে এগুলি আমরা কিছুই বুঝি না। শুধু পুলিশকে যাই বলে কি যে কি খাও, থানায় ঘুরে বলে কি খাও, বাড়ি করছো কিনা, ইত্যাদি কত টাকা বেতন পায়, কি খায়, মানে এই ধরনের কত টাকা বেতন পাবে বাংলাদেশে একটা পুলিশের বেতন কত উনি যেটা জানে না, জানে
এই বাংলাদেশের যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা বেতন পায়, সামান্য বেতনই পায়। তাদের যে নর্মাল যে চাহিদা পূরণের মতো বেতন তো কিছু কিছু গ্রেডে পায়, বেশিরভাগ গ্রেডেই তো পায় না। এটা তো আমরা জানি, এটি জিজ্ঞেস করে তো লাভ নাই। আসল কথা হচ্ছে কি, জনগণের নিরাপত্তা দিতে পারতেছে কিনা। জনগণের নিরাপত্তা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। গ্রামে গঞ্জে এখনো আপনার সেই যে আওয়ামী আমলের যারা ছিল তারা কিন্তু নেপথ্যে বসে অনেক কলকাঠি নাড়ে, এখানে পয়সা দেয়, ওইখানে লুট করায়, ওইখানে ওরে দিয়ে কেস করায়, অনেক কিছুই হচ্ছে। আমরা সেই শান্তিটা যেটা আশা করছিলাম যে মুক্ত থাকবো, আমাদেরকে যেন হঠাৎ করে যেন মামলায় না জড়াই দেয়। অনেক দেরি হলো আপনার মামলায় জড়াই দেওয়া হয়েছে। এই মামলায় জড়াই দেওয়া হলো, সে ফুল দিতে গেছে মনে হয় পরে তারা করছে, মানে তাকে জামিনের ব্যবস্থা করছে। জামিনই বা কি, আপনি কেন এইভাবে অ্যারেস্ট করবেন একটা লোককে? সে ফুল দিতে গেছে, তার রাইট আছে ফুল দেওয়ার, তার রাইট আছে ফুল দেওয়ার, অথবা তার এই রাইটও আছে আমি ফুল দিব না, আমি ফুল দেব না, এই রাইটও আছে। এই যে আগে ছিল যে আমার ফুল না দিলেও বিপদ হইল, এখন আবার ফুল দিলে বিপদ হয়, তাহলে আমরা যাবো কোথায়? আমাদেরকে এই বীর পূজা করতেই হবে, আমাদেরকে নেতাদের পূজা করেই যেতে হবে। কখনো পূজা করো, কখনো হেট করো। আমরা হলাম একটা ফুটবল এই বাংলাদেশের এই জনগণ। সুতরাং আমি মনে করি কি যে আমাদেরকে কঠিন ভাবে আগাইতে হবে। এই সরকার ফেল করছে, নতুন একটা সরকার হওয়া উচিত, যে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই সরকার নির্বাচন দিতে পারবে না। আমি কেন, কোন লোকেই করে না যে 45,000 আপনার সেন্টার, 45,000 সেন্টার কন্ট্রোল করার মতো এবিলিটি কি এদের আছে? নাই। আপনার একটা সরকার দরকার, যে সরকার আইন শৃঙ্খলা নিয়ে ফেরত আনতে পারবে, ইকোনমিকে স্টেবিলাইজ করবে। আপনার এই যে এইসব জিনিস যে ওই চুপ্পুর ছবি উঠাও, এর ছবি নামাও, এইসব পাগলামি করে তো লাভ নাই, এসব পাবলিক লাভ নাই। ইলেকশন দিবেন আর আপনার যে করবেন, এই যে ঐক্যমত্য, সবাই যে একই জিনিসে এক হইতে হবে, এমন তো কোনো কথা নাই। আমার প্রোগ্রাম নিয়ে আমি যাব, এই যে মনিরুজ্জামান সাহেবদের যে 31 দফা আছে, ওনার অনেক চিন্তা ভাবনা করে 31 দফা আছে। আমি হয়তো ওনার সব 31 দফার সাথে আমি একমত না, সবগুলির সাথে হয়তো কিছুগুলির সাথে আছি, আপনি হয়তো একমত হবেন, বিএনপির লোকজন সবাই একমত হবে। উনি এটা নিয়ে যাবে জনগণের কাছে। জনগণ যদি ওই 31 দফা মাইনে নেয়, তাহলে আপনার কেন এই ঐক্যমত্য কমিশনের দরকার? কেন ওনাদের কম্প্রোমাইজ করতে হবে? কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি এরা করে নাই, যে বিষয়গুলি এরা করতে পারতো, যে কিভাবে দুদকের চেয়ারম্যান, দুদক কিভাবে গঠিত হবে, ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে, এগুলি সবই কিন্তু এই সংস্কার কমিশন দিছে। সংস্কার কমিশন বদিউল আলম সাহেব তো দিছে যে এইভাবে আপনার ইলেকশন কমিশন গঠিত হবে, সেইভাবে করছে। আমরা সবসময় সমালোচনা করছি যে শেখ হাসিনা কেন একটা আইন করছে, সে আইন অনুসারেই এই ইলেকশন কমিশন গঠিত হয়, এটা আমরা নিন্দা করছি। আমরা বলছি এটাকে চেঞ্জ করা উচিত, কিন্তু সেই অনুসারেই তো ইলেকশন কমিশন গঠিত হয়েছে। তাহলে এই সংস্কার কমিশন করে এখন তাহলে কি এই ইলেকশন কমিশন কি বাতিল করবে? বাতিল করতে হয়, বাতিল করা তো সোজা ব্যাপার না, তাদের সুপ্রিম জুডিশিয়াল করতে হবে। তারা কি কোনো অপরাধ করছে? তাদেরকে এতগুলি সম্মানী লোকরা আপনি আনছেন, এখন যদি বাতিল করেন তাহলে তো তাদেরকে অসম্মান করা হবে। কি কারণে বাতিল করবেন? ভুল আপনার। সুতরাং যেহেতু আপনার ভুল, ইউ গেট লস্ট। আপনার নতুন একটা আমরা সরকার চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি কাজী মনিরুজ্জামান মনির, আপনার কাছে যেটা জানতে চাই, 15ই আগস্ট মানে আপনারা যেটা করেছেন বা বিএনপির পক্ষ থেকে, আপনি হয়তো করেননি বা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, এটা কি আপনারা তো এখনো ক্ষমতায় আসেনি, শেখ হাসিনা যেটা দেখিয়ে গেছে, মানে আমরা দেখতাম যে জিয়া রহমানের কবর নিয়ে যেটা করা হয়েছে ছবি নিয়ে, এখন আপনারা সেটা করেছেন, এটা বা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, এই দায়ভার আপনারা কিভাবে, মানে কি বলবেন এটা নিয়ে? বিএনপির পক্ষ থেকে কি করা হয়েছে? জন্মদিন পালন করা হয়েছে? না, জন্মদিন পালন করা হয় নাই, বাধা দেওয়া হয়েছে। ধন্যবাদ। লোকজন বাট বিএনপির পক্ষ থেকে যেহেতু প্রতিবাদ করেনি, সেহেতু আমরা ধরে নিব যে বিএনপির লোকজনে করেছে, ধরে নিয়েছে তারা। আচ্ছা, ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশে একটি পরিবার বা একটি দল
বাংলাদেশের সর্বক্ষেত্রে সম্মান দেখিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নেন, তিনি সম্মানের সাথে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করেছেন। 91 সালে যখন তার সহধর্মিণী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন, তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, এ.কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আতাউল গনি ওসমানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান 2001 সালে যখন রাজনীতিতে ওপেন হন, তখন তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। এবং আপনার এখানে আমরা যে 4 জন আছি, এই 4 জন সহ বাংলাদেশের কোনো লোক, কোনো দল, কোনো দলের কর্মী বলতে পারবে না যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব কোনো লোককে কষ্ট দিয়ে কথা বলেছে এবং তিনি ব্যতীত হয়েছে কেউ। এই 17 বছরও আপনাদের চোখের সামনে তারেক রহমান যে কথা বলতেছেন এবং 5ই আগস্টের পরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা ছুটে যান, হিন্দুদেরকে কেউ যেন ক্ষতি না করে, আওয়ামী কোনো পরিবারকে যেন কেউ ক্ষতি না করে, আইন হাতে তুলে নেবেন না, কেউ যদি অপরাধী হয় আপনারা আইনকে জানান, তারা ধরে নেবে। তাই এরকম কথার পরে বাংলাদেশের মানুষের বিশ্বাস হতে হবে যে আমরা আসলে কোনো হিংসাত্মক চাই না। এমনকি আমরা এই 5ই আগস্টের পর কিছু কিছু সময় আমরা বলেছি আইন এবং সরকার যদি কাউকে নিষিদ্ধ করে, কাউকে কিছু করে, সেটা তাদের ব্যাপার। আমরা বলতে পারবো না যে এদেরকে নিষিদ্ধ করতে হবে। আইনে তারা যদি অপরাধী হয় আমরা অভিযোগ করলাম, আইনে হলে হবে, কিন্তু আমরা কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাই না। তাই আজকে এখানে সরকার থেকেই শেখ মুজিবুর রহমানের এখানে যে প্রতিচ্ছবি বা প্রতিকৃতিতে ছবি ফুল দেবে, সেখানে তারাই নিষিদ্ধ করেছে। এর সামনেই আমার বাসা, সেইখানে আজকে আপনি যে কথাটা বলেছেন, আমি যদি এইভাবে আপনাকে প্রশ্ন করি, আমাকে অনেকেই বলেছিল 32 ভাঙার পর 10-15 দিন পর যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আসে না কেন, কবে আসবে? তা আমি বললাম যে ধরেন উনি এই 32 ভাঙার আগে আসলে কি হতো, আজকে আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা হতো যে সে ষড়যন্ত্র করে লোক দিয়ে এটা ভাঙিয়েছে। বাংলাদেশে হতে পারতো, বিদেশেও হতে পারতো। তাই এরকম অনেক ষড়যন্ত্র আছে বিধায় উনি তফসিল ঘোষণার আগ মুহূর্তে আসবেন। এখন কেন বলেছি যে ওই ভাঙার সাথে আমরা এত বড় কিছু ছিলাম না, আমার ছিলাম না বললেই চলে। আপনার হচ্ছে যে বিএনপি বিশ্বাস করে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত কিছু ঠিক না। এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বারবার আমাদের সতর্ক করে দেন এবং তিনি আরো বলেন সামনে নির্বাচন হবে কঠিন এবং কোন রকম দিনের ভোট রাখতে হবে না, মৃত্যু ব্যক্তি ভোট দিবে না, কোনো জায়গায় হস্তক্ষেপ হবে না। আজকে অল্প সংখ্যক লোক, জামাত, এনসিপি একই সুতায় গাঁথা, তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য এক এক সময় এক একটা কথা বলে। আপনারা দেখেছেন যে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন উঠাতে পারবে না। আপনারা এখানে 2 জন বিজ্ঞ লোক আছে, আমার জীবনে আমি প্রমাণ পেয়েছি যে বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। 71 সালে তারা ভূমিকা নিয়েছে, আবার 90-এ আমরা আন্দোলন করেছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি, জেলে গিয়েছি। যে সময় সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব বলেছে আর একটা গুলি ছাত্রদের উপর চালাবো না, এই হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আবার এইবার আমরা দেখলাম সেনাপ্রধান যখন এক হয়ে গেছে যে না আর আমরা গুলি চালাবো না, সেনাবাহিনী যখন জানিয়েছে, তখনই কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই সেই সেনাবাহিনী যদি নির্বাচনের দায়িত্ব নেয়, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি, আস্থা নিয়ে বলতেছি, বাংলাদেশে কোথাও কোনো একটা পটকাও ফুটবে না, কোনো একটা বেলুনও ফুটবে না, শব্দ হবে না। নির্বাচন হবে সঠিক যথাযথ নিয়মে। সেইটা আরো বিলম্বিত করলে অনেক রকমের ষড়যন্ত্র হবে, এইটাই আমরা দেখতেছি। তাই আমি মনে করি
যে আমরা বিএনপি সবসময় গণতান্ত্রিক এবং সকলের অধিকার চাই এবং যার যেটা প্রাপ্য সেটা হবে। এরপরে আগে পিছে কি হয়েছে আমি জানি না, বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, হতে পারে। এজন্য আমি একজন বিএনপির কর্মী হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী আমরা যদি কোনো ভুল করে থাকি। তবে আমি আস্থা নিয়ে বলছি, যেটা হচ্ছে সেটা কি বিএনপির উপরে চাপানো হয়েছে নাকি বিএনপির লোকজনে করেছে? মানে ওইখানে তো এটা অবশ্যই বিএনপির উপরে চাপানো হচ্ছে। এখানে সরকারিভাবে ওখানে ঢোকার জন্য নিষেধ দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ আছে, প্রয়োজনে আর্মিকে সতর্ক রেখেছে যে এখানে আসলে একটা অরাজকতা হতে পারে, একটা সমস্যা হতে পারে, তাই এখানে আসবে যে আপনারা ঢুকবেন না, এটা নিষিদ্ধ। যদি তারা জোর করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এই যে আমার ভাই বলেছেন মঞ্জুর সাহেব যে আপনি ফুল নিয়ে আসছে তাকে বলে দেওয়া হবে যে এখানে ফুল দেওয়ার ব্যবস্থা নেই, এটা আমরা আপাতত নিষিদ্ধ করেছি, সে চলে যাবে। এখন আমরা এখানে আসলে কেউই আমরা বারবার বলি আমরা কোথাও আইন হাতে তুলে নিই না। তারপরেও কিছু কিছু জায়গায় যখন একটা নিষিদ্ধ দল মিছিল মিটিং করে তখন ছাত্র দল যুব দল তাদের চোখের সামনে পড়লে তারা হয়তোবা তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে, এরকম দুই এক সময় হয়েছে। এখন সেটাও এদেরও আবার বেশি বাড়াবাড়ি করা উচিত না, এই জন্য হয়তোবা এটা হয়েছে, কিন্তু এইখানের ব্যাপারটা আমাদের না। আমরা এটার সাথে এখানে প্রশাসনই ছিল এবং জনগণ ছিল, তারাই এটা করেছে। আর যেটা আপনি আগে যে বিষয় রেখেছিলেন সংস্কার না সরি ওই যে জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র দিয়েছে, সেই ঘোষণাপত্র আমরা ছিলাম উপস্থিত, অনেকেই ছিল সেখানে, আশানুরূপ অনেকের হয়নি, হয়েছে। অনেকে বলেছে যে এটাকে আমরা মেনে নিলেও জুলাই সনদ মেনে নিব না। আমি স্পষ্টভাবে বলতে চাই জুলাই সনদে সবকিছু আসা উচিত, আসুক, আবার সেটা কার্যকারী হোক। তাই আজকে যে কার্যকারী হতে হবে এইটা কেন, এটা অবিশ্বাস হবে কেন? আমার এই মঞ্জুর চৌধুরী ভাই বলেছেন যে আমি একাধিকবার হায়নাগরে গিয়েছি, আমি 13টা মামলার আসামি, আমি রিমান্ড কেটেছি। আমার পায়ে বেনজির পুলিশ কমিশনার ম্যাডামকে যেদিন বালু ট্রাক দিয়ে আটকিয়েছিল 2013 সালে 29শে ডিসেম্বর, পায়ে গুলি করেছে, আমি অনেক ভুগছি। আমরা 65 লক্ষ লোকের নামে মামলা, আমরা তো এই জুলাই আন্দোলনে বহু বাচ্চা নিয়ে নামছি, পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আমরা কি তাদের ছেড়ে দিব? তবে আমি এইটা বিশ্বাস নিয়ে বলতেছি, আমি কখনো অন্যায়ভাবে কাউকে দোষারোপ করবো না, কারো ক্ষতি করব না। সে আওয়ামী লীগ যদি করেও থাকে, সে যদি অন্যায়কারী না হয়, করব না। এবং আপনাকে সেইটাই বলতেছিলাম যে আমি আস্থা নিয়ে বলতেছি, বিশ্বাস নিয়ে বলতেছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশে যদি আসতে পারেন এবং আপনারা যদি ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেন, বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখল, ঘুষ এবং সিন্ডিকেট থাকবে না। এবং এখন যারা আছে ওনার হাতে আছে বহিষ্কার, 5,000 লোকেরকে বহিষ্কার করেছে এবং এই সরকারকে 5ই আগস্ট থেকে বলছে এদেরকে কঠিন ব্যবস্থা নিন, কেন যেন সরকার নিচ্ছে না। তাই আমি বিশ্বাস করি উনি আসার সাথে সাথে এদের স্থান হবে জেলখানায়, নতুবা এরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এটাই আমার বিশ্বাস, এটাই আমার আস্থা। এবং বাংলাদেশ মানুষ, আমি প্রতিদিন আন্দোলন করেছি, আন্দোলনে বলেছি আপনি বাবা রিক্সা চালান, কেন এসেছেন? আপনি মা গৃহিণী, কেন এসেছেন? আপনি হকার, আপনি পাঠাও চালক, তারা একটা কথাই বলেছে যে বাংলাদেশে সুশাসন, সুনীতি, সুবিচার চাই, আইন শৃঙ্খলা যথাযথভাবে হবে এবং প্রধানত আমরা বাজার দর নিয়ন্ত্রণ চাই, রাস্তাঘাটে ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, জোর জুলুম হবে না, এইটা আমরা চাই। কিন্তু সেই আশা আসলে পূরণ হয়নি। আমি মনে করি নির্বাচিত সরকার আসলে যদি এটা পূরণ হবে, না হলে ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমি জনগণকে কথা দিচ্ছি তাদের সাথে আমি আবারও আন্দোলন করব। এদেরকে যদি অন্যায় তারা যদি করে, তারা যদি না মেনে নেয়, তাদের পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলাবো, তাদের বাঁচতেও পারবে না, মৃত্যুবরণ হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। লেফটেন্যান্ট কর্নেল দিদার, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ 30 সেকেন্ডে শেষ করুন। দুটো তিনটে বিষয় একটু টাচ করতে চাই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, 1-2 মিনিটে। প্রথমত হচ্ছে কি আমাদের
আমাদের মনিরুজ্জামান ভাই জোরালো বক্তব্য দেন, তার সাথে আমি ইতিপূর্বে দুইবার টক শো করেছি, খুব ইমোশনাল কথাবার্তা বলেন, ধন্যবাদ জানাই ওনাকে। তবে জনগণের পক্ষ থেকে একটা দুইটা কথা আমি না বললে না হয়। কারণ রহমান সাহেব অনেক আগে দেশে ফিরে ছিল, এটা আমি এখন এলাকাতে আছি। আজকে যে টক শো করছি আমি হাটাজারি থেকেই, আমার গ্রাম থেকে করছি। আজকে আমি অসংখ্য মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি, হাজার হাজার মানুষের সাথে প্রচারে নেমেছিলাম। সেখানে মানুষ কিন্তু আশা করেছিল তার রহমান সাহেব অনেক আগে ফিরে আসবেন। আমি নিজেও ওনার কাছে সংবাদ পাঠিয়েছিলাম ব্যক্তিগত ভাবে, যে 5 তারিখ রাতে বললাম যে 6 তারিখে ফার্স্ট ফ্লাইট আপনি চলে আসুন, আমরা মামলা মোকদ্দমা এগুলা এক্সেপ্ট হয়ে যান, আসে নেতৃত্ব দেন। তো কেন বলছি আপনাকে, বিএনপিতে দীর্ঘ সময় ধরে নির্বাচন হচ্ছে না, অর্থাৎ ইন্টার্ন যে একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল বিএনপিতে, তাদের কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন, সেটা কিন্তু বিএনপিতে হয়নি। এখন তার রহমান সাহেবের পদটাও কিন্তু এটা নির্বাচিত পদ নয় এখনো পর্যন্ত। সুতরাং তাকে ফিরে আসতে হবে এবং তিনি এসে কাউন্সিলের মাধ্যমে তার সকল জেলা, উপজেলা এবং কেন্দ্রে নির্বাচন করতে হবে, যেটা আমাদের বর্তমানে আমরা যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনীতির ধারার কথা বলছি, সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টি নিজেরাই যদি ডেমোক্রেটিক না হয়, তারা দেশে তারা একটা ডেমোক্রেটিক অবস্থা তৈরি করতে পারবে, এটা আমার জনগণ নিশ্চিত করবে না। সুতরাং এক্ষেত্রে তার রহমানের দ্রুত ফিরে আসা উচিত। আজকে থেকে 2 সপ্তাহ আগে আমরা একটা মিটিং এ মির্জা ফজলুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর কামাল হোসেন ছিলেন, এবং সেখানে আরো ব্যক্তিবৃন্দ ছিলেন। আমি নিজেও ফজলুল ইসলাম আলমগীর সাহেবের কাছে সব জানতে চাইলাম যে তার রহমান সাহেব কবে আসবেন। উনি বললেন দ্রুত সময়ের মধ্যে আসবে। তো উনি দ্রুত ফিরে আসুক, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি। এসে যদি একটা বড় পার্টির দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে তার পদটাকে যদি সুদৃঢ় করেন, তাহলে দেশে একটা সুষ্ঠুতার রাজনীতি শুরু হবে, সে করতে চায়। 2 নম্বর হলো, আমি মঞ্জুর ভাইকে ধন্যবাদ জানাই, তিনি সেনাবাহিনীর সম্পর্কে কিছু কথা বললেন। আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা ব্রেক করার থেকে দূরে সরে গেল। সশস্ত্র বাহিনী অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের জীবন কাটে। আমরা 2-1 অফিসারকে এখানে সেখানে দেখছেন যারা হয়তো কিছু দুর্নীতি করেছে, অন্যায় করেছে, সেটা কিন্তু পুরো পার্সেন্টেজই পড়ে না। সশস্ত্র বাহিনীর 99% মানুষ, অফিসার এবং সৈনিক, তারা কিন্তু কঠোর দায়িত্বে নিয়োজিত। হেলপ্লেক্সে প্রায় 40,000 সশস্ত্র বাহিনীর লোকেরা আমরা কাজ করছি 2টা ডিভিশনের মাধ্যমে, 24 ডিভিশন বা 10 ডিভিশন নামক যেটা আছে। তারপরে আমরা 5 থেকে 6,000 সশস্ত্র বাহিনীর সৈন্য জাতিসংঘের পৃথিবীর বহু দেশে তারা দায়িত্ব পালন করছে। এবং দেখেন, এই সকল নিবেদিত প্রাণ ব্যক্তিগুলোকে আপনারা যখন সশস্ত্র বাহিনী হিসেবে গালি দেন বা তাদেরকে উড়িয়ে দেবেন, তাদেরকে আপনারা এই করবেন সে করবেন বলেন, এটা দেশের জনগণ সহজে নেয় না। এটা না বলাই ভালো। বিশেষ করে যারা রাজনীতি করছেন, আমাদের ছোট ভাই যারা এনসিপি গঠন করে, তাদেরকে বলবো যে তোমরা এখনো বাচ্চা মানুষ, তোমরা এখন ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করো নাই। মঞ্জুর ভাই ঠিকই বলেছেন, তুমি কমিশনে পরীক্ষা দাও, তোমাদের মধ্যে মেজরিটি কোনো চান্সই পাবে না। সত্য কথা। বিসিএস পরীক্ষা দাও, মেজরিটি চান্সই পাবে না। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আসো, দেখবে একজনও চান্স পাবে না। আমি 2-1 প্রতি সম্মান রেখে বলছি, এটা সহজের সোজা নয়। দেশ পরিচালনা, দেশের সংগঠন গুলোকে সুদৃঢ় রাখা, বিএনপি ক্ষমতা ছিল, তারা বুঝে দেশ পরিচালনা কত কঠিন কাজ, এত সহজ নয়। শেখ হাসিনাও চেষ্টা করেছে, কিন্তু সশস্ত্র বাহিনীকে তিনি কিন্তু ওনার পক্ষে নিতে পারেন নাই। যেদিন সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা ইজ নট ডুইং রাইট, উনি দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে, এই জন্য ওয়াকার তার জেনারেল সাহেবদেরকে নিয়ে তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে 3 তারিখে। নিশ্চয়ই মঞ্জুর ভাই আপনার মনে আছে, আপনার মনে আছে 3 তারিখ সেনাপ্রধান যে মিটিং করলেন, এটা কিন্তু শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে তিনি মিটিংটা করলেন। অফিসারদের সাথে উনি কথা বললেন, সৈন্যদের সাথে দরবারে কথা বললেন, সেখানে জুনিয়র অফিসাররা বললো আমরা একটা গুলিয়ার ছাড়াবো না, কিন্তু আপনি স্যার আমাদেরকে নিয়ে একত্রিত করতে থাকেন। এবং সেই কমিটমেন্টটা তার এখনো আছে। ফলে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাতে হবে। এই জুলাই আন্দোলনে তারা আমাদের শরীর দেয়, আমাদের সৈনিকেরাও এই জুলাই আন্দোলনে কিন্তু শরীর দেয়। ইন এ সেন্স এটা 99% সৈনিকেরা কিন্তু একটা গুলি কিন্তু জনগণের বুকের মধ্যে করে নাই। যে 2-1 করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে, তাদেরকে অনেকের বিরুদ্ধে কিন্তু এখন আপনি
শৃঙ্খলা জড়িত কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। ফলে সশস্ত্র বাহিনীকে আমরা জানাভাবে এইভাবে কথা না বলে তাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত করে কিভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের জেনারেল ওয়াকার যেমন বলেছেন সশস্ত্র বাহিনী মাঠে থাকবে এবং নির্বাচনের পরে সরকারের অনুক্রমে দ্রুত সময় তারা ব্যারাকে ফিরে আসবে। আমরা চাই তারা মাঠে থাক, আমরা চাই জনগণের পাশে থেকে তারা নির্বাচনটাকে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা এই দেশকে একটা নতুন বন্দোবস্তে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা রাখুক, সেটা আমরা চাই। সুতরাং সেনাবাহিনীর মোরাল নষ্ট হবে, সেনাবাহিনীর নিজস্ব সম্মানের ক্ষতি হবে, তারা ডিমোরালাইজড হয়ে যাবে, তারা কাজ করতে চাইবে না। আমার পরিবেশ পরিস্থিতি তৈরি না হোক এরকম কোনো বক্তব্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা সিভিল সোসাইটি কারো কাছ থেকে আমরা গ্রহণ করি না, আমরা এটা কামনা করি না। ধন্যবাদ আসিরা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জু চৌধুরী আপনার। আচ্ছা একটু একটা মিনিট। হ্যালো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা বলবেন প্লিজ প্লিজ। হ্যাঁ একটা মিনিট সাহেবের কথার সাথে একটু অ্যাড করবো। সেটা হচ্ছে কি যে আমরা অনেকেই কিন্তু সিভিল সোসাইটির লোকজন আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি, আমরা কিন্তু ভলান্টারিলি করছি, আমরা নাও করতে পারতাম বা করছি। আচ্ছা, আর আর্মির অফিসাররা, আর্মি যে মানে সেনাবাহিনীর যে লোকজন যারা জয়েন করছে তারা কিন্তু কমান্ড ভাঙ্গে করছে, তারা কিন্তু একটা পলিটিক্যাল কমান্ডের আন্ডারে ছিল, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর আন্ডারে ছিল, যে প্রধানমন্ত্রী তাদেরকে বলছে তোমরা গুলি চালাও, সেই কমান্ড তারা ভাঙা তারা কিন্তু জীবনের রিস্ক দিচ্ছে। যদি কোনোভাবে এই আন্দোলন ফেল করতো তাহলে এই যে যারা টপ জেনারেলসরা তাদের তো আপনার কোর্ট মার্শাল হয়ে কি রেজাল্ট হতো আমরা সবাই বুঝতে পারি। সুতরাং তাদেরকে হেয় করাটা উচিত না এবং তাদের কন্ট্রিবিউশন এই জনসাধারণের কন্ট্রিবিউশনের থেকে সামান্যতম কম না। এই জিনিসটা আমাদের রিয়েলাইজ করা উচিত এবং সেইভাবে আমাদের এই মানে পাবলিক কথাগুলি বলা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। জি আপা, আমি বলতে চাচ্ছি যে যারা অবসরপ্রাপ্ত আর্মি তাদের এখানে কিন্তু বিরাট ভূমিকা ছিল, তারাই ওয়াকার সাহেবকে বাচ্চু করেছে, তারাই তাদের কথার মতোই তারা সিনিয়র বলে তারা রিটে, যেমন এই কর্নেল সাহেব ওনাকেও হয়তোবা উনি সিনিয়র হলে ওনাকে স্যার ডাকে, তাদের কথা শুনে কিন্তু এখানে উনি আরো এইখানে ভূমিকা নিয়েছে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। পাশাপাশি আমি আমার শ্রদ্ধাভাজন দিদার ভাইকে বলবো যে আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু তারেক রহমান সাহেব 5ই আগস্টের পরেই সারা বাংলাদেশে ওয়ার্ডে, ইউনিয়নে, আপনার উপজেলায়, আমি কালকেও একটা কাউন্সিল করে আসছি, জেলায়, মহানগরে সব জায়গায় কিন্তু কমিটি চলমান করতেছেন এবং প্রক্রিয়ায় ফিরে এসেছে। আর তারেক রহমান সাহেব যে ভাইস চেয়ারম্যান হয়েছে এটা আমাদের ওই সময় গঠনতন্ত্রে বিএনপির কমিটি করে দেওয়া হবে, পরবর্তীতে ওনারাই করবেন, সেইটা ছিল বিদায় সেইভাবে তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আর আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব বারবার আহ্বান করতেছে সরকারের কাছে যে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, সিন্ডিকেট এদেরকে কঠিন শাস্তি দিন, আইনের আওতায় আনুন, উনরা কেন নিচ্ছে না? এখন উনি যদি আসে আর উনি যদি এটা না নিতে পারে এই কষ্টের কথাটা কাকে জানাবে? যখনই উনি যদি সরকার গঠন করে তখন যে কোনো প্রশ্ন আপনারা করলে বা আপনারা দায়ী করলে উনি হা না একটা কিছু করতে পারবে, এই ক্ষমতাটা থাকবে। তাই আমার মনে হয় যে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তোবা আসতেছে না, আশা রাখি ইনশাল্লাহ তফসিলের ইস্যু আসলেই চলে আসবেন এবং সেটাই মনে হয় ভালো হবে। যেহেতু উনি এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, ওনার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেটা আমরা দেখেছি যে এ পর্যন্ত যেহেতু যথাযথ হয়েছে। জামাতের আমির 2টা প্রোগ্রামে বলেছে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে বা প্রধান হচ্ছে তারেক রহমান, উনি বলছে না আমি প্রধান না, এখানে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল এবং এই আন্দোলনে যারাই ভূমিকা নিয়েছে প্রত্যেকেই একজন মাস্টার মাইন্ড। তাই আমি মনে করতেছি উনি সঠিক কাজটাই মনে হয় করতেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন। আমি তো অবশ্যই শুভকামনা করি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় সশস্ত্র বাহিনীতে জয়েন করেছি এবং তার হাতে আমরা কমিশন প্রাপ্ত। তার রহমান সাহেবকে ছোটবেলায় দেখেছি, আমাদের আঙ্কেল হিসেবে দেখেছি
এবং একবার জাতীয় পর্যায়ে একজন নেতা হিসেবে দেখছি। আমরা তার শুভকামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। তিনি সত্তর দেশে ফিরে আসুক, সেটা দেশের জনগণের সাথে আমিও চাই। এসে ওনার যোগ্য ভূমিকা তিনি পালন করুক, আমরা চাই। সেই জন্যই এই কামনাটা আমি করলাম একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আমি আশা করি রাজনীতির মাঠে এসে দায়িত্ব পালন করলে দেশের জন্য কল্যাণ করতে হবে।